আরণ্যক পাঠের ১৬তম পর্ব। কি রয়েছে এতে? রয়েছে নর্তক বালক ধাতুরিয়ার কথা, আর রয়েছে অবিস্মরণীয় প্রকৃতির বর্ণনা, ঘোড়ায় চড়ে পূর্ণিয়া। শুনুন তাহলে। পূর্ণিমা জ্যোৎস্না খুব ফুটিলে রাসবিহারী সিংয়ের নিকট বিদায় লইলাম। রাসবিহারী সিং পুনরায় দুটি বন্দুকের আওয়াজ করিল। আমার ঘোড়া উহাদের উঠান পার হইবার সঙ্গে সঙ্গে, আমার সম্মানের জন্য। দোল পূর্ণিমার রাত্রি, উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদা বালির রাস্তা জ্যোৎস্না সম্পাতে চিকচিক করিতেছে। দূরে একটা সিল্লি পাখি জ্যোৎস্না রাতে কোথায় ডাকিতেছে, যেন এই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে পথহারা কোনো বিপন্ন নৈশ পথিকের আকুল কণ্ঠস্বর। পিছন হইতে কে ডাকিল, হুজুর, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটিতেছে। ঘোড়া থামাইয়া জিজ্ঞাসা করিলাম, কি ধাতুরিয়া? ধাতুরিয়া হাঁপাইতেছিল। একটুখানি দাঁড়াইয়া দম লইয়া একটু ইতস্তত করিয়া পরিশেষে লাজুক মুখে বলিল, হ্যাঁ, একটা কথা বলছিলাম হুজুর। তাহাকে সাহস দিবার সুরে বলিলাম, কি, বলো না। হুজুরের দেশে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন। কি করবে সেখানে গিয়ে? কখনো কলকাতায় যাইনি, শুনেছি সেখানে গাওনা বাজনা নাচের বড় আদর। ভালো ভালো নাচ শিখেছিলাম, কিন্তু এখানে দেখবার লোক নেই, তাতে বড় দুঃখ হয়। ছক্করবাজি নাচটা না নেচে ভুলে যেতে বসেছি। কি করে ওই নাচটা শিখি, সে কথা শোনার জিনিস। গ্রামটা ছাড়াইয়াছিলাম, ধুধু জ্যোৎস্নালোকিত মাঠ। ভাবে বোধ হইল ধাতুরিয়া লুকাইয়া আমার সহিত দেখা করিতে চায়। রাসবিহারী সিং টের পাইলে শাসন করিবে এই ভয়ে। নিকটেই মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা। ধাতুরিয়ার কথা শুনিয়া শিমুল গাছটার তলায় ঘোড়া হইতে নামিয়া একখণ্ড পাথরের উপর বসিলাম। বলিলাম, বলো তোমার গল্প। সবাই বলতো গয়া জেলায় এক গ্রামে ভিটল দাস বলে একজন গুণী লোক আছে, সেই ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ। আমার ঝোঁক ছিল ছক্করবাজি যে করে হোক শিখবই। গয়া জেলাতে চলে গেলাম, গাঁয়ে গাঁয়ে ঘুরি আর ভিটল দাসের খোঁজ করি। কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যার সময় একটা আহিরদের মহিষের বাথানে আশ্রয় নিয়েছি। সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। অনেক রাত তখন, শীতও খুব। আমি বিচালি পেতে বাথানের এক কোণে শুয়েছিলাম। যেমন ছক্করবাজির কথা কানে যাওয়া, অমনি লাফিয়ে উঠেছি। ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো। যেন একটা কি তালুক পেয়ে গিয়েছি। ওদের কাছে ভিটল দাসের সন্ধান পেলাম। ওখান থেকে 17 ক্রোশ রাস্তা তিনটাঙ্গা বলে গ্রামে তার বাড়ি। বেশ লাগিতেছিল একজন তরুণ শিল্পীর শিল্পশিক্ষার আকুল আগ্রহের গল্প। বলিলাম, তারপর? হেঁটে সেখানে গেলাম। ভিটল দাস দেখি বুড়ো মানুষ, এক মুখ সাদা দাড়ি। আমায় দেখে বললেন, কি চাই? আমি বললাম, আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি। তিনি যেন অবাক হয়ে গেলেন। বললেন, আজকালকার ছেলেরা এ পছন্দ করে? এ তো লোকে ভুলেই গিয়েছে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, আমায় শেখাতে হবে, বহু দূর থেকে আসছি আপনার নাম শুনে। তার চোখ দিয়ে জল এলো। বললেন, আমার বংশে 7 পুরুষ ধরে এই নাচের চর্চা, কিন্তু আমার ছেলে নেই, বাইরের কেউ এসে শিখতেও চায়নি। আমার এত বয়স হয়েছে এর মধ্যে, আজ তুমি প্রথম এলে। আচ্ছা, তোমায় শেখাবো। তা বুঝলেন হুজুর, এত কষ্ট করে শেখা জিনিস এখানে গাঙ্গতাদের দেখি কি করব? কলকাতার গুণের আদর আছে, সেখানে নিয়ে যাবেন হুজুর। বলিলাম, আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হইয়া চলিয়া গেল। আমার মনে হইল, উহার এত কষ্ট করিয়া শেখা গ্রাম্য নাচ কলিকাতায় কেই বা দেখিবে, আর ও বেচারি একা সেখানে কি বা করিবে।
অষ্টম পরিচ্ছেদ। প্রকৃতি তাঁর নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর! প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়াছি যদি, অভিমানিনী কিছুতেই তাঁর অবগুণ্ঠন খুলিবেন না। কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো। তাঁর সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্র ধারে এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে। দিন রাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নূতন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। কয়েকবারের কথা বলি, সে অমূল্য অনুভূতিরাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায়, কিন্তু তবু বলা শেষ হয় না। যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায়। এসব শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম। কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে? অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুদলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে। সে ফুলও বড় সুন্দর, দেখিতে নক্ষত্রের মতো আকৃতি, রং হলদে, লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জুড়িয়া মাটি আঁকড়াইয়া থাকে। নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাঁটে গাঁটে। ভোরে মাঠ, পথের ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত, কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুঁকড়াইয়া পুনরায় কুঁড়ির আকার ধারণ করিত। পরদিন সকালে আবার সেই কুঁড়িগুলি দেখিতাম ফুটিয়া আছে। রক্তপলাশের বাহার আছে মোহনপুরা রিজার্ভ ফরেস্টে ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে, কিংবা মহালিখা রূপের শৈল সানু প্রদেশে। আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে, ঘোড়ায় ৩-৪ ঘন্টা লাগে। সেসব জায়গায় চৈত্রে শালমঞ্জুরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে, শিমুল বনে দিগন্ত রেখা রাঙাইয়া দেয়। কিন্তু কোকিল, দোয়েল, বউ কথা কও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না। এসব জনহীন অরণ্য প্রান্তরের যে ছন্ন ছাড়া রূপ, বোধহয় তাহারা তাহা পছন্দ করে না। একদিন বাংলাদেশে ফিরিবার জন্যে মন হাঁপাইয়া উঠিত। বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম। মনে পড়িত বাঁধানো পুকুর ঘাটে স্নানান্ত্রে আর্দ্র বস্ত্রে গমনরতা কোনো তরুণী বধূর ছবি, মাঠের ধারে ফুল ফোটা ঘেঁটু বন, বাতাবি লেবু ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপরাহ্ন। দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া। দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই। জীবনে এ একটা বড় অনুভূতি, যে ইহার আস্বাদ না পাইল সে হতভাগ্য একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরিচিত রইয়া গেল। কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি, কিন্তু কোনোবারই ঠিক মতো বুঝাইতে পারিতেছি না, সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার, দূরধিগম্যতার, বিরাটত্বের ও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা। না দেখিলে কি করিয়া বুঝাইব সে কি জিনিস। জনশূন্য বিশাল লবটুলিয়া বৈহারের দিগন্ত ব্যাপী দীর্ঘ বনঝাউ ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যানুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে। কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনো আসিয়াছে একটা নিস্পৃহ উদাস গম্ভীর মনোভাবের রূপে, কখনো আসিয়াছে কত মধুময় স্বপ্ন, দেশ বিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত, নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্নারাত্রের অবাস্তবতায়, ঝিল্লির টানে, ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি। সে রূপ তাহার না দেখাই ভালো, যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে। প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে,
উদাসীন ছন্নছাড়া ভবঘুরে হ্যারি জনস্টন, মার্কো পোলো, হাডসন, শ্যাকলটন করিয়া তোলে। গৃহস্থ সাজিয়া ঘরকন্যা করিতে দেয় না। অসম্ভব তাহার পক্ষে ঘরকন্যা করা। একবার সে ডাক যে শুনিয়াছে, সে অনবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে। গভীর রাত্রে ঘরের বাহিরে একা আসিয়া দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধুধু জ্যোৎস্না ভরা রাত্রি রূপ। তার সৌন্দর্যে পাগল হইতে হয়। একটুও বাড়াইয়া বলিতেছি না, আমার মনে হয় দুর্বল চিত্ত মানুষ যাহারা, তাহাদের পক্ষে সে রূপ না দেখাই ভালো। সর্বনাশী রূপ সে, সকলের পক্ষে তার টাল সামলানো বড় কঠিন। তবে একথাও ঠিক, প্রকৃতিকে সে রূপে দেখাও ভাগ্যের ব্যাপার। এমন বিজন বিশাল উন্মুক্ত অরণ্য প্রান্তর, শৈলমালা, বনঝাউ আর কাশের বন কোথায় যেখানে সেখানে। তার সঙ্গে যোগ চাই গভীর নিশিথিনীর নীরবতার ও তার অন্ধকার বা জ্যোৎস্নার। এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগলের দেশ ছাইয়া যাইত না। একদিন প্রকৃতির সে রূপ কিভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সে ঘটনা বলি। পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম পরদিন সকাল 10টার মধ্যে আমায় সেখানে হাজির হইতে হইবে, অন্যথায় স্টেটের একটা বড় মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত। আমাদের মহাল হইতে পূর্ণিয়া 55 মাইল দূরে। রাত্রে ট্রেন মাত্র একখানি। যখন তার হস্তগত হইল তখন 17 মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব। ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইতে হইবে। কিন্তু পথ সুদীর্ঘ বটে, বিপদসংকুলও বটে, বিশেষ করিয়া এই রাত্রিকালে এই আরণ্য অঞ্চলে। সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে, ইহাও ঠিক হইল। সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম। কাছারি ছাড়িয়া জঙ্গলে পড়িতেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠিল। অস্পষ্ট জ্যোৎস্নায় বনপ্রান্তর আরো অদ্ভুত দেখাইতেছে। পাশাপাশি দুজনে চলিয়াছি, আমি আর সুজন সিং। পথ কখনো উঁচু কখনো নিচু, সাদা বালির উপর জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে। ঝোপঝাপ মাঝে মাঝে, আর শুধু কাশ আর ঝাউবন চলিয়াছে। সুজন সিং গল্প করিতেছে। জ্যোৎস্না ক্রমেই ফুটিতেছে। বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে। বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষদেশ এক টানা সরল রেখায় চলিয়া গিয়াছে। যত দূর দৃষ্টি যায় ধু ধু প্রান্তর একদিকে, অন্যদিকে জঙ্গল। বাঁদিকে দূরে অনুচ্চ শৈলমালা। নির্জন নীরব মানুষের বসতি কুত্রাপি নাই, সাড়া নাই, শব্দ নাই, যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে দুটি মাত্র প্রাণী আমরা। এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল। ব্যাপার কি? পাশের জঙ্গল হইতে একটি ধাড়ি বন্য শূকর একদল ছানাপোনা লইয়া আমাদের পথ পার হইয়া বাঁদিকের জঙ্গলে ঢুকিতেছে। সুজন সিং বলিল, তবুও ভালো হুজুর, ভেবেছিলাম বুনো মহিষ। মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছি। বুনো মহিষের ভয় এখানে খুব। সেদিনও একজন লোক মারিয়াছে মহিষে। আরো কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতো সত্যই কি একটা দেখা গেল। সুজন বলিল, ঘোড়া ভয় পাবে হুজুর, ঘোড়া রুকুন। শেষে দেখা গেল সেটা নড়েও না, চড়েও না। একটু একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি। আবার ঘোড়া ছুটাইয়া দিলাম। মাঠ ঘাট বন, ধুধু জ্যোৎস্না ভরা বিশ্ব, কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বনের মধ্যে কোথায় ডাকিতেছে, টি 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 টি। ঘোড়ার খুরে বড় বালি উঠিতেছে। ঘোড়া এক মুহূর্ত থামাইবার উপায় নাই। উড়াও উড়াও। অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টনটন করিতেছে। জিনের বসিবার জায়গাটা গরম হইয়া উঠিয়াছে। ঘোড়া ছাড়তোক ভাঙিয়া দুলকি চাল ধরিয়াছে। আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায়। এজন্যে সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি। হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে
ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য। কাশের মাথায় ঝুঁটি বাঁধিয়া জঙ্গলে পথ ঠিক করিয়া রাখিয়াছে, রাস্তা বলিয়া কিছু নাই। সেই কাশের ঝুঁটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয়। একবার সুজন সিং বলিল, হুজুর, এই পথটা যেন নয়, পথ ভুলেছি আমরা। আমি সপ্তর্ষি মণ্ডল দেখিয়া ধ্রুবতারা ঠিক করিলাম। পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে, তবে ঠিকই আছি, সুজনকে বুঝাইয়া বলিলাম। সুজন বলিল, না হুজুর, কুশি নদীর খেয়া পেরুতে হবে, যে খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে। এখন উত্তর পূর্ব কোণ কেটে বেরুতে হবে। অবশেষে পথ মিলিল। জ্যোৎস্না আরো ফুটিয়াছে। সে কি জ্যোৎস্না, কি রূপ রাত্রির! নির্জন বালুর চরে দীর্ঘ বনঝাউয়ের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই, তাহারা বুঝিবে নাই জ্যোৎস্নার কি চেহারা। এমন উন্মুক্ত আকাশতলে ছায়াহীন উদাস গম্ভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না, বালুচরের জ্যোৎস্না কজন দেখিয়াছে! উহ, সে কি ছুট! পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়াই হাঁপাইতেছে। শীতেও ঘাম দেখা দিয়াছে আমাদের গায়ে। এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি, সামান্য মিনিট 10। একটা ছোট নদী বহিয়া গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে। শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে। বনটা সেখানে চারিধার হইতে আসিয়া আমাদের এমন ঘিরিয়াছে যে পথের চিহ্ন মাত্র নাই। অথচ খাটো খাটো গাছপালার বন, শিমুল গাছটাই সেখানে খুব উঁচু, বনের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। দুজনেরই জল পিপাসা পাইয়াছে দারুণ। জ্যোৎস্না ম্লান হইয়া আসে। অন্ধকার বনপথ, পশ্চিম দিগন্তের দূর শৈলমালার পিছনে শেষ রাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে। ছায়া দীর্ঘ হইয়া আসিল। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে, শুধু ছায়া ছায়া অন্ধকার মাঠ, অন্ধকার বন। শেষ রাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল। ঘড়িতে রাত প্রায় 4টা। ভয় হয় শেষ রাত্রের অন্ধকার বুনো হাতির দল সামনে না আসে। মধুবনীর জঙ্গলে একপাল বুনো হাতিও আছে। এবার আশেপাশে ছোট ছোট পাহাড়, তার মধ্যে দিয়া পথ। পাহাড়ের মাথায় নিষ্পত্র শুভ্রকাণ্ড গোলগলি ফুলের গাছ, কোথাও রক্ত পলাশের বন। শেষ রাত্রের চাঁদ ডোবা অন্ধকারে বন পাহাড় অদ্ভুত দেখায়। পূর্ব দিক ফর্সা হইয়া আসিল। ভোরের হাওয়া বহিতেছে, পাখির ডাক কানে গেল। ঘোড়ার সর্বাঙ্গ দিয়া দরদর ধারে ঘাম ছুটিতেছে। ছুট ছুট, খুব ভালো ঘোড়া, তাই এই পথে সমানে এত ছুটিতে পারে। সন্ধ্যায় কাছারি ছাড়িয়াছি, আর ভোর হইয়া গেল। সম্মুখে এখনো যেন পথের শেষ নাই, সেই একঘেয়ে বন পাহাড়। সামনের পাহাড়ের পিছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে। পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুজনে খাইলাম। পরে আরো ঘণ্টা 2 চলিয়াই পূর্ণিয়া শহর। পূর্ণিয়ায় স্টেটের কাজ তো শেষ করিলাম। সে যেন নিতান্ত অন্য মনস্কতার সহিত মন পড়িয়া রহিল পথের দিকে। আমার সঙ্গীর ইচ্ছা কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে। আমি তাহাকে বাধা দিলাম। জ্যোৎস্নারাত্রে এতটা পথ অশ্বারোহণে যাইবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই। পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল। আর কি সে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্তিমিতালোক চন্দ্রের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ অথচ এক আশ্চর্য রূপে অপরিচিত স্বপ্ন জগতের রচনা করিয়াছে। সেই খাটো খাটো কাশ জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগলি ফুল, সেই উঁচু নিচু পথ, সব মিলিয়া যেন কোন বহু দূরের নক্ষত্রলোক। মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি। ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না, অথচ অন্ধকারও নাই। অনেক দিন পরে যখন এই মুক্ত জীবন ত্যাগ করিয়া
সংসারে প্রবেশ করি, তখন কলিকাতা শহরের ক্ষুদ্র গলির বাসাবাড়িতে বসিয়া স্ত্রীর সেলাইয়ের কল চালনার শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবার এই রাত্রির কথা, এই অপূর্ব আনন্দের কথা, এই জ্যোৎস্না মাখা রহস্যময় বনশ্রীর কথা, শেষ রাত্রের চাঁদডোবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড ঘোলগলি গাছের কথা, শুকনো কাশ জঙ্গলের সোঁদা সোঁদা তাজা গন্ধের কথা ভাবিয়াছি। কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া জ্যোৎস্না রাত্রে পূর্ণিয়া গিয়াছি। আজকের মতো পাঠ এখানেই শেষ করলাম। কেমন লাগছে একটু লিখে জানাবেন না। আর আমার পাঠ ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পরের পর্বে নিয়ে আসবো আরও অনেক আকর্ষণীয় ঘটনা নিয়ে। আজকের মতো শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।